আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। ওয়েদার ফরকাস্ট বলছে বর্তমান তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সূর্য বিগত 2 দিন উষ্ণতা দিলেও আজ একেবারেই নিখোঁজ। সারা শহরের মানুষ সামান্য উত্তাপ পাওয়ার জন্য হাহাকার করছে। রাস্তার ধারের আগুন শুধু রাতের জন্য সীমাবদ্ধ নয়, দিনের বেলায়ও অনেকেই আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে। এই মুহূর্তে বিকেল 4:30। মাথা নামিয়ে ফোনে হিসেব করতে থাকা ফরহাদের ঠোঁটে হাসি ফুটল পাশে কাঙ্ক্ষিত মানুষের উপস্থিতি উপলব্ধি করে। তবে মাথা তুলল না সে। পাশে এসে বসেছে, এটিই অনেক। আগামী সপ্তাহে আমার বিয়ের ডেট পড়েছে। খোলা মাঠে গোল হয়ে বসে থাকা বন্ধু মহলের কানে বাক্যটি ধাক্কার মতো লাগলো। শিরিন সহ বাকি সবাই চমকে গেল রাত্রির কথায়। অন্যমনস্ক ফরহাদ মনোযোগী হলো রাত্রির দিকে। সরাসরি প্রশ্ন করল, তুই বিয়েতে খুশি না, তাই না? রাত্রির মুখে এক দিশেহারা ভাব, হয়তো বিয়ের ব্যাপার নিয়ে নানান দ্বন্দ্বে বিচরিত। এসব ভেবে বেচারির অবস্থা নাজেহাল। ফরহাদ পুনরায় বলল, জোর করে আর যাই হোক একসঙ্গে জীবন কাটানো যায় না। পার্টনারের প্রতি ভালোবাসা, সম্মান, মায়া না এলে সরাসরি বাড়িতে না করে দে। নিশি সায় দিল ফরহাদের কথায়, বলল, আমরাও হেল্প করব প্রয়োজন পড়লে। আঙ্কেলকে বুঝাবো। রাত্রির মাঝে এক অনিশ্চিত ভাব। সবার দিকে এক পলক তাকিয়ে বলল, ইসহাক ছেলেটাকে খারাপ বলা যাবে না। সে বাবার বন্ধুর ছেলে। অনেক বছরের পরিচয় আমাদের দুই পরিবারের। সমস্যা ইসহাক নয়। সে আমার মতে ভালো মানুষ। সমস্যা আমার। আমি বিয়ে করতে ভয় পাই। বিয়ের পর আমি অন্যের অধীনস্থ হয়ে যাব। হয়তো মন খুলে কথাও বলতে পারবো না। অন্যের মন জয় করতে করতে নিজের সত্তা হারাবো, এই ভয় আমাকে আটকে দিচ্ছে বারবার। পুরো ব্যাপারটাই শুনলো সকলে। বুঝতে পারলো মূল সমস্যা তাহলে ভয়। তার ভয় কিছুটা সত্যি, আবার পুরোপুরি নয়। ফরহাদ শুধালো, তুই গ্যারান্টি দিতে পারবি ইসহাক আর ওর পরিবার ভালো? পারবো। তাহলে সমস্যা কোথায়? আজকাল ভালো ছেলে আর ভালো পরিবার পাওয়া টাফ। রাত্রি অন্যমনা হয়ে রইল। মস্তিষ্কে জটলা পাকিয়ে যাচ্ছে। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিতে পারছে না। শিরিন সবাইকে নীরব থাকতে দেখে তার মনে হলো কিছু বলা উচিত। শিরিন অস্বস্তি নিয়েই বলল, আজকাল বিয়ের মতো পবিত্র বন্ধনটিকে মানুষ নোংরা বানিয়ে রেখেছে। রূপ আর টাকার বিনিময়ে পণ্যের মতো কেনাবেচা হয় এই সম্পর্কটি। আপনার মনে হয় না আমাদের সবার পাশেই কাউকে না কাউকে প্রয়োজন? সৃষ্টিকর্তা চাইলেই পারতেন বিয়ে নামক কোনো বন্ধন না রাখতে। তার পক্ষে তো সবই সম্ভব ছিল, কিন্তু তিনি রেখেছেন। কেন জানেন? বাবা মা ভাই বোন ব্যতীত একটি সম্পর্কের প্রয়োজন আমাদের। সেটা আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্কের পরপরই এই সম্পর্কের স্থান। কারণ দিন শেষে যেসব কথা বাবা মা ভাই বোনের কাছে বলা যায় না, সেসব আলাপ জীবনসঙ্গীর সাথে করা যায়। নারী পুরুষ উভয়েরই একসময় আশ্রয়ের প্রয়োজন হয়। একটি বিশ্বস্ত কাঁধ, একটি বন্ধুর প্রয়োজন হয়। সে আশ্রয় না থাকলে হয়তো মানবজাতি একাকিত্বে মারা যেত কি যাচ্ছে। জীবিত অবস্থায় ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি আমার মাকে এই একাকিত্বে ভুগতে দেখছি। বিয়ে শব্দটিকে সহজ করুন, ভয়াবহ নয়। বিয়ে হলে জীবনের অনেক কিছুই বদলাবে, নতুনত্ব আসবে। ধীরে ধীরে আমরা অভ্যস্ত হয়ে যাব, তবে অন্যায় অভ্যস্ত নয়। সম্মান আর ভালোবাসা নিশ্চিত করে তবেই বিয়ে করুন। আপনার যদি মনে হয় আপনার হবু বর আর তার পরিবার আপনাকে প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে, তবেই পা বাড়ান, নয়তো না। শিরিন একটু থেমে আবার বলল, ভালোবাসা আর সম্মান শুধু নিয়ে গেলেই হবে না, বিনিময়ে দিতেও হবে। একতরফা কোনো কিছুতেই এই পৃথিবী চলে না। উপস্থিত সকলে হাঁ হয়ে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি বিষয় নিয়ে তাকিয়ে আছে ফরহাদ। আজ সবার সামনেই শিরিনের মুখপানে নিষ্পলক তাকিয়ে আছে সে। বাকিদের হালও একই। সামির সাহেবকে কোণে দিয়ে গুঁতো দিয়ে বলল, এই মেয়ে এত কথা জানে? আমি তো একে বোবা ভাবতাম। শাহেদ কি জবাব দেবে সে নিজেই অবাকের চূড়ান্ত পর্যায়ে আছে। ফরহাদ সেখানে কিংকর্তব্য বিমূঢ়। একটি সম্পর্কে শিরিন কেমন চোখে দেখে, তার ভাবনা কেমন, সবটাই পানির মতো স্বচ্ছ করে তুলে ধরেছে সে। যেখানে বিন্দুমাত্র ভুল নেই কোনো ত্রুটি। এত শত কথা বলার পর কিছুটা ইতস্ত বোধ করল শিরিন। সবাই কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। ফরহাদের দিকে তো একেবারেই তাকানো গেল না। শিরিন দৃষ্টি নামিয়ে বলল, বেশি বলে ফেললাম তাই না? দুঃখিত। নিশি নীরবতা ভাঙল। জবাবে বলল, মোটেও বেশি বলনি, বরং নিজের সুন্দর মতামত দিয়েছ। সামির বলল, বেশি কথা বললে সমস্যা নেই, কম কথা বললে সমস্যা। এতদিন তো আমি তোমাকে বোবা ভেবে নিয়েছিলাম। অপমান করলো নাকি মশকরা ঠিক ধরতে পারিনি শিরিন। একেবারে প্রতিক্রিয়াহীনভাবে তাকায়। সামির বলল, জাস্ট কিডিং।
কথা বলবে মন খুলে, সেটাই বলতে চেয়েছি, মন খারাপ করো না। শিরিন বুঝবার ভঙ্গিতে মাথা দুলায়। রাত্রি সবটাই শুনেছে, সবটাই বুঝেছে, কিন্তু মুহূর্ত ব্যয় করে শিরিনের বলা কথাগুলোর ব্যাপারে ভাবার জন্য পরপর বলে ওঠে, আমি কি ইসহাকের সাথে সরাসরি কথা বলবো সব বিষয়ে? ভয়ের কারণে তার সাথে মন খুলে কথাটাই হয়নি। ফরহাদ ধ্যানমগ্ন ছিল শিরিনের স্নিগ্ধ মুখের দিকে। রাত্রির প্রশ্নের হুঁশ ফেরে শুকনো ঢুক গিলে রাত্রির দিকে ঘুরে বলল, কথা বল, যদি মনে হয় সে তোর জন্য পারফেক্ট, তাহলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বিয়ে করে নে। মানুষের জীবনে সঠিক মানুষ আর সঠিক সুযোগ বারবার আসে না। কথাটি বলেই ফরহাদ শিরিনের দিকে তাকালো। কি আশ্চর্য, শিরিনও তো সবে তার দিকে ফিরেছে। চোখে চোখ পড়তেই তার মাঝে অস্থির বিচলন দেখা দেয়। এক ছটফটে ভঙ্গিতে দৃষ্টি লুকিয়ে ফেলল শিরিন। ফরহাদ নিজের মনের কথাগুলো না হয় একান্তে বলবে, সেসব জমা থাকুক আপাতত। আচ্ছা, শিরিনকে তো তার ক্যাফেতে নিয়ে যাওয়া হয়নি। হুট করেই এই খেয়াল এলো ফরহাদের মনেই, একবার তাকে নিয়ে যাওয়া উচিত নয়? ফরহাদ চটজলদি সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব রাখলো, সবাই চল ক্যাফেতে, আজকে আমার তরফ থেকে পেস্ট্রি ট্রিট। সবাই তো এক পায়ে রাজি। শিরিনকে ভাবনামগ্ন দেখা গেল। সে তো ক্যাফে সম্পর্কে কিছুই জানে না। কিসের ক্যাফে প্রশ্নটি করতেও পারছে না। ফরহাদ আজ নিজে থেকেই শিরিনের সাথে আলাপ শুরু করে বলে, আমার ছোট একটা ক্যাফে আছে পলাশিতে। একান্ত আমার বললে ভুল হবে। এই ক্যাফের অংশীদার শাহেদ ও সামির। ক্যাফেটি গড়ার পেছনে তাদের যে অবদান আছে সেটি আমি এই জীবনে অস্বীকার করার ক্ষমতা রাখি না। আপনি হয়তো জানেন না এই বিষয়ে। আমন্ত্রণ জানাচ্ছি, চলুন আমাদের সাথে। শিরিন ফরহাদের দিকে তাকালো। ততক্ষণে বাকিরা উঠে দাঁড়িয়েছে যাওয়ার জন্য। শাহেদ বলল, হ্যাঁ চলো, আমি তোমাকে আমার হাতের স্পেশাল চিকেন চিজ স্যান্ডউইচ খাওয়াবো, ফ্যান হয়ে যাবে বুঝলে। শাহেদ নিজের প্রশংসা নিজেই করছে। শিরিন মুচকি হাসলো। আজ কোনো দ্বন্দ্ব ছাড়াই তাল মিলায় তাদের সাথে। এতটা নীরবে জীবন কাটে না। তার জীবনেও রংধনুর 7 রং প্রয়োজন। সে রাজি হয়ে বলল, চলুন। ক্যাফেতে প্রবেশ করা মাত্রই শিরিনের চক্ষু চড়ক গাছ। সে দরজার সামনে থমকে এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে দেখল। ভুল করে টাইম ট্রাভেল করে 90-এর দশকে চলে এলো নাকি? অদ্ভুত সুন্দর সুবাস ভেসে বেড়াচ্ছে পুরো ক্যাফে জুড়ে। নবীন ও প্রবীণের উপস্থিতিতে মুখরিত ক্যাফে। পরিবেশ আরও মনোরম করে তুলেছে পুরনো যুগের গান। সবেমাত্র সামির গানটি চালু করেছে। শিরিনকে বিমূঢ় দাঁড়িয়ে থাকতে দেখে ফরহাদ বন্ধুদের অগোচরে শিরিনের কানের কাছে এসে ফিসফিস করে বলল, পছন্দ হয়নি? শিউরে উঠল শিরিন। কানের কাছে ফরহাদের চাপা স্বরে লোম দাঁড়িয়ে গেল। আপনি 2 কদম পেছনে হেলে গিয়ে বলল, হবে না কেন, খুব সুন্দর ভিনটেজ। ফরহাদ ঠোঁট চেপে উপর নিচ মাথা তোলালো, বলল, তবে পছন্দ না হলে কিন্তু বলতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী কিছুটা পরিবর্তন আনা যেতেই পারে। শিরিন চমকে তাকালো। তার পছন্দে এই ক্যাফের নকশা পরিবর্তন করার ইচ্ছে পোষণ করলো ফরহাদ। এই নাম না জানা অনুভূতির প্রভাব এতটা গাঢ়। সে বুঝে ওঠার আগেই সব নিজ গতিতে এগিয়ে চলেছে। যদি বেশি দেরি হয়ে যায়। শিরিন কথাটি বেফাস বলে ফেলল। কেন বলেছে সেটি নিজেই বুঝতে পারছে না। সাথে সাথেই থেমে গেল। ফরহাদ ঠিক শুনে নিয়েছে। আশেপাশের ব্যস্ত বন্ধুদের দিকে এক পলক চেয়ে বলল, বেশি দেরি হয়ে যাচ্ছে? না, কি বলছেন? দেরি হবে না। শিরিন এড়িয়ে গেল। ফরহাদের বন্ধুমহলের দিকে এগিয়ে তাদের পাশে বসলো। ফরহাদ পরনের জ্যাকেট খুলে শিরিনের চেয়ারের হাতলের উপর রেখেই শেফ অ্যাপ্রন গায়ে দিল। ক্যাফের ভেতরে মোটামুটি ঠান্ডা। হিটার চলে সর্বক্ষণ। অ্যাপ্রন বাঁধতে বাঁধতে কফি মেশিনের দিকে এগোলো। শিরিনের দৃষ্টি তার দিকে যাচ্ছে বারংবার। এটি ফরহাদের সম্পূর্ণ ভিন্ন রূপ। নতুন রূপে তাকে চমৎকার দেখাচ্ছে। এ দৃশ্য অজান্তেই দৃষ্টি আটকে রেখেছে। শিরিনের ইচ্ছে হলো কিছু প্রশংসা বাক্য তার দিকে ছুড়ে দিতে। তবে এখন না হয় থাকুক, কোনো একদিন বলা যাবে তাকে মনের কথাগুলো। ফরহাদ কফি তৈরি করলো, সাথে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি এনে সর্বপ্রথম শিরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, প্রথমবার এসেছেন আমার ক্যাফেতে, শুরুটা আপনিই করুন। বাকিরা খুশি মনেই মঞ্জুরি দিল। তাদের মাঝেও এক নীরব চেষ্টা আছে শিরিনকে নিজেদের মতো প্রাণোচ্ছল বানানোর, কিন্তু সরাসরি কারো ব্যক্তিত্বে হস্তক্ষেপ করা উচিত না বলেই কোনো জবরদস্তি করে না। নির্লিপ্তভাবেই চেষ্টা করছে। এই নির্লিপ্ত মেয়েটির মুখে বুলি ফোটানোর। সার্ভ করে কোমরে হাত রেখে প্রতিক্রিয়া জানার অপেক্ষায় দাঁড়িয়ে ফরহাদ। শিরিন চামচের সাহায্যে সামান্য পেস্ট্রি মুখে তুলল। খেতে অসাধারণ, কিন্তু মুখ ফুটে প্রশংসা করার সাহস জোগাতে পারল না শিরিন। সবার আগ্রহী দৃষ্টি দেখে সে বলল, খুব ভালো। শিরিনের বলা খুব ভালো যেন যথেষ্ট মনে হলো না ফরহাদের কাছে। মুখটা বেজার হয়ে এলো তার। শিরিন বিষয়টি লক্ষ্য করে সাথে সাথে বলে ফেলে, সত্যি বলছি, দারুণ হয়েছে। ফরহাদের যেন এখনও বিশ্বাস হচ্ছে না। সন্দিহান দৃষ্টি
ডান পাশের ভুরু উঁচু করে চেয়ে আছে। শিরিন ঠোঁট কামড়ে একবার তার তাকায়। কফির কাপ নিজের দিকে এগিয়ে এনে চুমুক নিল। এবার একটু সময় নিয়ে এসে বলল, কফি আর পেস্ট্রি দুটোই অসাধারণ। এবার অন্তত বিশ্বাস করুন। সবাই একত্রে হেসে ওঠে। বেকুব বনে গেল শিরিন। অযথা মেয়েটিকে ভয় দেখাচ্ছিল সবাই মিলে। ফরহাদ তার দিকে দৃষ্টিপাত করে হেসে বলল, বিশ্বাস করেছি। এবার আমার টিপ দিন। টিপ? দাঁড়ান দিচ্ছি। সবাই আরেক দফা হেসে ওঠে। শিরিন বুঝতেই পারল না হচ্ছেটা কি। এভাবেই তাকে বোকা বানানো হয়। সঠিক টাইমে এই মস্তিষ্কটা কাজ করতে চায় না, ঢিলেমি করে, যেমন এখন। ফরহাদ বলল, মজা করে বলেছি, আপনি এনজয় করুন। বলে চলে গেল ফরহাদ। রাত্রির বাড়ি থেকে কল এসেছে। রাত্রি আর রেশমা একই সাথে আসা যাওয়া করে, সে কারণে হুট করেই তারা দুজন বিদায় নিয়ে চলে গেল। নিশি শিরিনের উদ্দেশ্যে বলল, তুমি কি বাড়ি যাবে? চলো আমার সাথে। কথাটি শোনা মাত্রই ব্যাকুল হয়ে ওঠে ফরহাদের হৃদয়। সে কিছুতেই চায় না যে শিরিন চলে যাক। আর কিছু সময় না হয় তার দৃষ্টি সীমানায় রয়ে যাক, সে দেখুক মন ভরে। শিরিন প্রশ্ন করে, আপনার বাসা কোথায়? আনন্দবাজার। আমি তো আজিমপুর থাকি। উল্টো রাস্তা, আপনার সাথে কিভাবে যাব? ভাবুক ভঙ্গিতে মাথা দোলায় নিশি। ফরহাদ তাদের আলোচনার গভীরভাবে মনোযোগী। বারবার অবচেতন মন বলছে শিরিন থাকুক। নিশি হাতে থাকা কালো চিকন ফিতের ঘড়িতে সময় দেখে বলল, আমার টিউশন আছে, বেরোতে হবে। তুমি তো একা যেতে পারবে, তাই না? শিরিন মাথা দুলিয়ে জবাব দেয়, হ্যাঁ। আচ্ছা, আসি তাহলে। ফরহাদ পকেট থেকে দ্রুত ভঙ্গিতে ফোন বের করলো। তাড়াহুড়ো করে ফোনের লক ওপেন করে মেসেজ সেকশনে গিয়ে টাইপ করে, যাবেন না প্লিজ, আমি দিয়ে আসবো, একটু থাকুন। বার্তাটি যান্ত্রিক ফোনে লেখা, তারপরে অক্ষরগুলো যেন চরম আকুতি জানাচ্ছে। শিরিন আলগুছে ফরহাদের দিকে তাকায়। ফরহাদ নিঃশব্দে মিনতি করল থেকে যাওয়ার জন্য। শিরিন কি বারণ করতে পারে? সে সাধ্য নেই তার। অজান্তে সেও ডুবেছে তার মধ্যে। শিরিন নিশির উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমি আর কিছুক্ষণ থাকবো। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, চাওয়াটুকু পূর্ণ হলো তবে। কিন্তু সামনে বিশাল চ্যালেঞ্জ। সামির আর শাহেদের সামনে শিরিনকে সাথে করে নিয়ে বেরোবে কি করে? শাহেদ অত শত চিন্তা না করলেও সামির একটা বিচ্ছু। সে তিলকে তাল বানাতে এক মুহূর্ত সময় নেবে না। ফরহাদ সাবধানে এসে দাঁড়ালো শিরিন আর সামিরের সামনে। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা 6টায়। ফরহাদ কিছুটা দায়সারা ভাব নিয়ে শিরিনের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আমি নীলক্ষেতের দিকে যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। এমন দারুণ অভিনয় দেখে হতভম্ব শিরিন। এমন একটি ভাব যেন খুবই বিপদে পড়ে বলছে। ফরহাদের অভিনয় আরও এগুলো। বলল, একা যেতে চাইলে যেতে পারেন, আমি তো এমনিতেই বললাম। আকাশ থেকে পড়লে যেমন মানুষ অবাক হয়, ঠিক তেমনই অবস্থা শিরিনের। মন সঙ্গে সঙ্গে বলে উঠল, গিরগিটি লোক একটা মুহূর্তেই রং বদলায়, অথচ নিজেই মেসেজ করে অনুনয় করছিল। শিরিন ভাবলো আজ দুটো কথা শোনাবে তাকে, তাই রাজি হয়ে বলে, ঠিক আছে, আপনার সাথেই যাব। ফরহাদের মাঝে তেমন একটা ভাবলেশ দেখা গেল না। সে সামিরের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আমি নীলক্ষেত থেকে নতুন মেনু প্রিন্ট করিয়ে আনি, তোরা সামলা কিছুক্ষণ। সামির জানেন না তাকে বোকা বানানো হচ্ছে। শিরিন ঠিকই ধরে ফেলেছে, এসবই বাহানা মাত্র। সামির ছেলেটার জন্য মায়া হলো শিরিনের। ফরহাদকে পেছনে রেখে বেরিয়ে গেল কাঁচো কাঠের মিশেলে নির্মিত দরজা টেনে। ফরহাদ তার পিছু পিছু এসে হুট করে পাশে দাঁড়িয়ে বলল, আজ হাঁটবো আপনার সাথে। শিরিন ভেঙচি কাটে, বলে, আপনি যে বহুরূপী সেটা জানেন? পাশাপাশি পলাশির মূল রাস্তার দিকে হাঁটতে হাঁটতে ফরহাদ হাসলো। সে কথার অর্থ বুঝেও না বোঝার ভান ধরে জিজ্ঞেস করে, কেন? শিরিন তেরছা চোখে চেয়ে বলল, বন্ধুদের সামনে এক, আর আমার সামনে আরেক। আর কত রূপ আছে আপনার? অবলীলায় সামনে এগিয়ে যাওয়া শিরিনের কমল হাতে মাঝ রাস্তায় হালকা টান পড়ল। শিরিন থেমে যেতেই আবিশেষে পুরুষালী হাতটি কবজিতে হতে হাতের তালুতে এসে মিশে গেল। শিরিন পিছু ফিরে তাকায়নি। ফরহাদ তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনি যত রূপ দেখতে আগ্রহ প্রকাশ করবেন তত রূপে নিজেকে ঢেলে দেব। শিরিন নিরুত্তর। তার ডান হাত ছাড়া পায়নি, বরং ফরহাদের বলিষ্ঠ হাতের উষ্ণতায় আবদ্ধ হয়ে আছে। ফরহাদ হাত আগলে নিয়েই পলাশির রাস্তা ধরে হাঁটতে শুরু করে। শিরিনের মাঝে ভিন্ন রকম চঞ্চলতা দেখা গেল, যেন সে কাঁপছে। ফরহাদ সামনের দিকে তাকিয়ে বলল, টিপস দিতে চেয়েছিলেন, কিন্তু সেটির আমার প্রয়োজন নেই। যদি তার বদলে নিজেকে দিতে চান তবে আমার গ্রহণ করতে অসুবিধা নেই। বেশ লজ্জা পেল শিরিন। একবার মুখ তুলেও তাকালো না। ফরহাদ তার ফিরে তাকানোর অপেক্ষায় ছিল, কিন্তু লাভ নেই। হাঁটতে হাঁটতে চায়ের দোকানের কাছে এসে হাজির হলো দুজনেই। সেই চায়ের দোকান যেখানে তাদের আলাপের শুরু হয়েছিল। ফরহাদ শিরিনের নত মুখের দিকে সামান্য ঝুঁকে প্রশ্ন করল, জায়গাটির কথা মনে আছে? শিরিন এদিক ওদিক তাকায়, দেখে ঠিক চিনতে পারছে জায়গাটিকে। ফরহাদ বলল, এদিন আর সেদিনের মধ্যকার বিশাল তফাৎটা লক্ষ্য করেছেন রূপা? চলুন পুনরাবৃত্তি করি।
ফরহাদ মাটির কাপে চা দিতে বলল দোকানিকে, কিন্তু শিরিনের হাতটা যে সাড়া পায়নি। শিরিন একবার চেষ্টা করেছিল বটে, কিন্তু বাদন তখন আরও দ্বিগুণ গাঢ় হলো। বুঝলো আর সাড়া পাওয়া সম্ভব না। হাত আর হৃদয় দুটোই জড়িয়ে গেছে। সেদিনের বেঞ্চিটিও ফাঁকা, যেন তাদের জন্যই রাখা হয়েছিল। আজ দূরত্বে নয়, রূপাকে নিজের কাছে টেনেই বসালো। শিরিনের হাতের নিজে দৃষ্টি নামিয়ে রেখে দেখলো কিছুক্ষণ ফরহাদ। দীর্ঘশ্বাস ফেললো। বুকে এক অজানা উত্তেজনা বিরাজ করছে। স্থির শিরিনের অন্তঃস্থল স্থির নেই, সেখানে আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন। তারা ফরহাদের পক্ষে আওয়াজ তুলেছে পলাশির প্রান্তরে। সেদিন আর এদিনের মধ্যে কোনটি আপনার প্রিয়? শিরিন অন্য হাতে ঠিক সেই দিনের মতো কানের পেছনে চুল গুজে নেয়। চোখ ভরে দেখলো সে দৃশ্য। ফরহাদ ততক্ষণে চা হাজির। দুজনেই চায়ের কাপ হাতে নিয়ে নীরবে বসে আছে, ফরহাদ শিরিনের জবাবের আশায়। কিন্তু শিরিন তার এ প্রশ্নের জবাব না দিয়ে বলল, আমার জীবনের হাজারটা সমস্যার সমাধান কি জানেন? ফরহাদ আগ্রহ প্রকাশ করে জানতে চায়, কি? বলুন আমাকে। যদি আমি আপনার সমাধান হতে পারি। হতে পারেন। কিভাবে? শিরিন ফরহাদের চোখের দিকে তাকিয়ে বলল, সেদিন বলেছিলেন আমি আপনাকে চিনতে পারিনি, আপনার চোখের ভাষা পড়তে জানি না, আপনার অনুভূতিগুলো বুঝতে পারি না। আমি বুঝতে পেরেছি, তবে জানতে চাইছি সেসব কি সত্যি, নাকি শুধু মোহ? আমি মোহে বিশ্বাসী না, তাই আমাকে সত্যিটা বলুন। ফরহাদ স্পষ্ট জবাব দিল, হ্যাঁ সত্যি। শিরিন দম ফেলল। অস্থির হয়ে উঠছিল সে। পাশে থাকা চায়ের কাপে অদ্ভুতভাবে চুমুক দিল। ভাবনার ঝড় উঠেছে মন মস্তিষ্কে। কঠিন এক সিদ্ধান্ত নিচ্ছে। এই মুহূর্তে অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলবে হয়তো, কিন্তু এই সাহস দেখানো এই মুহূর্তে খুব প্রয়োজন। সময়ের সাথে যদি এই সব কিছু মিয়ে যায়। অস্থির দেখাচ্ছে আপনাকে, কি হয়েছে আমাকে বলুন। ফরহাদকে চমকে দিয়ে শিরিন কাট গলায় প্রশ্ন করে, বিয়ে করবেন আমায়?